অভিমানের নীলদহন পর্ব ১২ লেখিকা আশু দাস। মিটিং শেষে মেঘলা উঠে দাঁড়ালো। সে তার ব্যাগটা কাঁধে নিয়ে বেরোনোর জন্য পা বাড়াতেই আরাব তার পথ আগলে দাঁড়ালো। মেঘলা, প্লিজ একবার বাড়িতে চলো। বাবা অসুস্থ, মা সারাদিন তোমার জন্য কান্নাকাটি করে। তুমি অন্তত তাদের সাথে একবার দেখা করো। মেঘলা এক মুহূর্ত থামল। তার চোয়াল শক্ত হয়ে এলো, কিন্তু পরক্ষণেই সে নিজেকে স্বাভাবিক করলো। দুঃখিত মিস্টার চৌধুরী, আমার শিডিউল খুব টাইট। কাল সকালে আমাদের সাইট ভিজিট আছে। আপনি যদি চান এই ডিলটা টিকে থাকুক, তবে কাল সকাল ৯টায় কারখানায় উপস্থিত থাকবেন। আর হ্যাঁ, ব্যক্তিগত কোনো আবেগ যদি আপনার কাছে ব্যাঘাত ঘটায়, তবে আমি অন্য পার্টনার খুঁজতে বাধ্য হব। বলেই মেঘলা গোট করে বোর্ডরুম থেকে বেরিয়ে গেল। তার পেছনে তার সিকিউরিটি টিম আর সহকারীরা। আরব স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে রইল। মেঘলা তাকে কথা বলা কোনো সুযোগই দিল না। সে যে মেঘলাকে খুঁজছিল, সে মেঘলা মারা গেছে। এখন যে ফিরে এসেছে, সে এক রক্ত মাংসের রোবট, যার হৃদয়ে আরবের জন্য এক বিন্দু জায়গাও নেই। আরব মনে মনে ভাবল, তুমি ঘৃণা করলেও ক্ষতি নেই মেঘলা। অন্তত তুমি আমার চোখের সামনে তো আছো। এই দেওয়াল আমি ভাঙবই। কিন্তু মেঘলা মনে মনে হাসল। যে দেওয়াল সে ২ বছরে তুলেছে, তা ভাঙার সাধ্য আরব রহমানের নেই। সে ফিরে এসেছে প্রতিশোধ নিতে নয়, বরং আরবকে এটা বোঝাতে যে অবহেলার শেষ পরিণতি কতটা ভয়াবহ হয়। পরদিন সকাল ৯টা। চৌধুরী গ্রুপের টেক্সটাইল কারখানার গেটে কালো রঙের একটি মার্সিডিজ এসে থামল। আরব তার আগেই সেখানে পৌঁছে গিয়েছিল। পরনে সাদা শার্ট, হাতা গোটানো। সে আজ খুব সচেতনভাবে মেঘলার পছন্দের সেই পারফিউমটা ব্যবহার করেছে, যা একসময় মেঘলা খুব পছন্দ করত। গাড়ি থেকে নামলো মেঘলা। আজ তার পরনে হালকা ধূসর রঙের ফর্মাল ট্রাউজার আর ব্লেজার, চোখে সানগ্লাস। আরব এগিয়ে গিয়ে মৃদু হেসে বলল, গুড মর্নিং। তুমি একদম সময় মতো এসেছো। মেঘলা সানগ্লাসটা খুলে একবার আরবের দিকে তাকালো। সেই চিরচেনা সুবাসটা তার নাকে ধাক্কা দিল। বুকের ভেতরটা হয়তো এক মুহূর্তের জন্য কেঁপে উঠল, কিন্তু চেহারায় তার বিন্দুমাত্র প্রকাশ নেই। সে গম্ভীর গলায় বলল, সময়ই তো সব মিস্টার চৌধুরী। যা একবার চলে যায় তা আর ফিরে আসে না। চলো ভিতরে যাই। কারখানা পরিদর্শনের সময় আরব বারবার চেষ্টা করছিল মেঘলাকে সেই পুরনো দিনগুলোর কথা মনে করিয়ে দিতে। এক জায়গায় গিয়ে আরব দাঁড়িয়ে পড়ল। মনে আছে মেঘলা, এখানে একবার একটা মেশিন শর্ট সার্কিট হয়েছিল। তুমি ভয়ে আমার হাত শক্ত করে ধরেছিলে। সেই দিনই প্রথম আমি তোমায় বুঝেছিলাম তুমি কতটা ইনোসেন্ট। মেঘলা সামনে দাঁড়িয়ে থাকা এক শ্রমিকের কাজের দিকে তাকাচ্ছিল। সে কথাটি শুনে ঘুরে দাঁড়ালো। এক চিলতে বাঁকা হাসি তার ঠোঁটে। ভুল বলছেন মিস্টার চৌধুরী, আমি ভয় পেয়ে আপনার হাত ধরিনি। আমি আসলে পড়ে যাচ্ছিলাম বলে কোনো একটা খুঁটি খুঁজছিলাম। মানুষ যখন বিপদে পড়ে, তখন সামনে যা পায় তাই আঁকড়ে ধরে। সেটাকে আবেগ ব্যাপারটা আপনার বোকামি ছিল। আরব থমকে গেল। মেঘলা প্রতিটি আবেগী স্মৃতিকে খুব নিপুণভাবে অপমান দিয়ে ধুয়ে ফেলছে। কিছুক্ষণ পর তারা কোয়ালিটি কন্ট্রোল সেকশনে এলো। মেঘলা হঠাৎ একটা ফেব্রিক হাতে নিয়ে ব্রু কুচকালো। সে ফেব্রিকটা আরবের দিকে ছুঁড়ে দিল। এসব কী আবর্জনা তৈরি করেছেন আপনারা? এই সুতোর কাউন্টে তো আমাদের রিকোয়ারমেন্টের দ্বারে কাছেও নেই। আপনি কি মনে করেছেন পুরনো জানাশোনার খাতিরে আমি আপনার এই সস্তা মাল গ্রহণ করব? আরবের আত্মসম্মানে লাগলো। সে বলল, মেঘলা, প্রোডাকশনে সামান্য ত্রুটি থাকতেই পারে, কিন্তু এভাবে সবার সামনে আবর্জনা বলাটা কি ঠিক হচ্ছে? মেঘলা শান্ত কিন্তু দাঁড়ালো গলায় বলল, ব্যবসায় ঠিক বলে সংজ্ঞা হলো লাভ আর লস। আপনারা আমার সময় নষ্ট করছেন। আপনাদের মতো অপদার্থ ম্যানেজমেন্টের সাথে কাজ করা আমার কোম্পানির জন্য ঝুঁকিপূর্ণ। মনে রাখবেন মিস্টার চৌধুরী, আপনি এখন আর সেই অবস্থানে নেই যে আমাকে ধমকে দেবেন। আপনার কোম্পানি দেওয়ালিয়া হওয়া থেকে বাঁচতে আমাদের সাহায্য দরকার, আমাদের নয়। আরব চারিদিকে তাকিয়ে দেখল তার কর্মচারীরা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। যে আরব একদিন মেঘলাকে রাস্তার মেয়ে বলে অপমান করেছিল, আজ সেই মেয়ের সামনেই সে নত জানু।
লঞ্চের সময় আরব জোর করে মেঘলাকে তার কেবিনে নিয়ে এলো। সে বাইরে থেকে খাবার অর্ডার করেছিল, মেঘলার প্রিয় কাচ্চি বিরিয়ানি। আরব খুব নরম গলায় বলল, অনেক তো অপমান করলে, এবার একটু খেয়ে নাও তোমার প্রিয় খাবার। মেঘলা খাবারের প্যাকেটটার দিকে তাকিয়ে হাসলো, তারপর প্যাকেটটা না খুলেই ডাস্টবিনে ফেলে দিল। আরব চিৎকার করে উঠল, মেঘলা এটা কি করলে? মেঘলা চেয়ার টেনে বসলো। আমার রুচি বদলে গেছে মিস্টার চৌধুরী, আমি এখন আর সস্তা ইমোশন আর সস্তা খাবার কোনোটাই পছন্দ করি না। আর শুনো, কালকের মধ্যে যদি প্রোডাকশন রিপোর্ট ঠিক না হয় তবে এই কন্ট্রাক্ট আমি ক্যান্সেল করে দেব। তখন আপনার বাবাকে হয়তো হুইল চেয়ারে ছেড়ে রাস্তায় নামতে হবে। আরব দেখলো মেঘলার চোখে ঘৃণা নয়, আছে একে গভীর প্রতিহিংসা। সে বুঝতে পারল মেঘলা তাকে শুধু কষ্ট দিতে ফিরে আসেনি, সে তাকে তিলে তিলে ধ্বংস করতে এসেছে। মেঘলা কেবিন থেকে বেরিয়ে যাওয়ার সময় থেমে গেল, গাড় ঘুরিয়ে বলল, কাল বিকেলে আমাদের অফিসের রিসেপশনে একটা সাকসেস পার্টি আছে, সেখানে আপনি আমন্ত্রিত। আপনার মতো একজন অসফল মানুষকে পাশে রেখে আমি আমার সাফল্য সেলিব্রেট করতে চাই, আসবেন তো? আরব উত্তর দিল না, শুধু দেখল মেঘলার সেই দামি পারফিউমের গন্ধটা তার কেবিনে এক বিষাক্ত ধোঁয়ার মতো ছড়িয়ে আছে। মেঘলার অফিসের সেই বিশাল হলরুমে আজ চাঁদের হাট বসেছে। জলমলে আলো, দামি পানীয় আর শহরের অভিজাত শ্রেণীর আনাগোনা। মেঘলা আজ পরেছে কালো রঙের একটি নেটের শাড়ি, চুলে উঁচু করে কুপা করা। তাকে আজ কোনো কর্পোরেট সিও নয়, বরং কোনো এক সাম্রাজ্যের মতো লাগছে। আরব যখন পার্টিতে প্রবেশ করল সবার চোখ তার দিকে স্থির হলো। এক সময়ের দাপুটে আরব রহমান আজ যেন কিছুটা ম্লান। সে সরাসরি মেঘলার সামনে গিয়ে দাঁড়ালো, তার হাতে একটা ছোট্ট প্যাকেট। অভিনন্দন মেঘলা, তোমার এই আকাশচুম্বী সাফল্যের জন্য। আরব প্যাকেটটা বাড়িয়ে দিল। মেঘলা ভ্রু নাচিয়ে বলল, থ্যাঙ্কস, কিন্তু গিফটটা না আনলেও পারতেন, আমার যা প্রয়োজন তা কেনার ক্ষমতা আমি রাখি। সে প্যাকেটটা না খুলেই পাশে থাকা এক ওয়েটারের ট্রেতে রেখে দিল। ঠিক তখনই পার্টিতে এন্ট্রি নিল সিমি। সে আজও নিজেকে খুব জমকালোভাবে সাজিয়ে এসেছে। আরবকে মেঘলার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে সিমির হিংসে বুক ফেটে যাচ্ছে। সে গটগট করে তাদের কাছে এগিয়ে এলো। আরে মেঘলা, চিনতেই পারছি না তোমাকে, একদম ভুল পাল্টে ফেলেছো তো। তাই এই 2 বছরে লন্ডনে গিয়ে কার সাথে এমন ভাগ্য বদলালে, নাকি কোনো বড় ইনভেস্টরকে হাত করলে? সিমি বিষাক্ত হাসি দিয়ে বলল।